হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। অ্যান্ড আজকেও আমি চলে এলাম আইপিএল এর আরও দুখানা ম্যাচ রিভিউ নিয়ে, একটা ম্যাচ প্রিভিউ নিয়ে। সো আজকে আইপিএল এর 3 নম্বর দিন, অ্যান্ড আজকে দুটো ম্যাচ ছিল যেহেতু রোববার। অ্যান্ড আজকে দুটো ম্যাচ হয়েছিল। প্রথম ম্যাচ ছিল আর আর এলএসজির মধ্যে, যেটা আর 20 রানে জিতে যায়। অ্যান্ড পরের ম্যাচটা ছিল গুজরাট টাইটান্স আর মুম্বাই ইন্ডিয়ান্সের মধ্যে, যেটা গুজরাট টাইটান্স জিতে যায় 6 রানে। খুব এক্সাইটিং ম্যাচ হয়েছে। মুম্বাই ইন্ডিয়ান্স হাতের ম্যাচটাকে দিয়ে চলে এসছে গুজরাটকে। সেটাই একটু কথা বলে নিই দুটো ম্যাচ নিয়ে। অ্যান্ড কালকে ম্যাচ আছে আরসিবি আর পাঞ্জাব কিংসের চিন্নাস্বামী স্টেডিয়ামে। সো সেটারও একটু প্রেডিকশন করে নেবো, একটু টিম দেখে নেবো। প্রথমে যদি আমরা আর এর কথা বলতে যাই, আর এর ব্যাটিং খুবই ভালো ছিল, বাট কয়েকটা জায়গায় ওরা ল্যাক করে যায়। যেমন হেটমায়ার খেলতে পারেনি, জস বাটলার খেলতে পারেনি, ইয়াশাশ্রী অত ভালো খেলতে পারেনি। বাট ইয়াশাশ্রী জয়সওয়ালের একটা ভালো ইয়ে ছিল যে ও বেশি বল লুজ করেনি, মানে বল নষ্ট করেনি, যেটা আগের দিন রাহুল ত্রিপাঠী করেছিল বলে আমার মনে হয় হায়দ্রাবাদ ওইখানটা একটু ম্যাচটা পিছিয়ে গেছিল। অ্যান্ড সঞ্জু স্যামসন তো প্রত্যেকবারই প্রথম ম্যাচে ভালো খেলে। আমি ভাবছিলাম আজকেও 100 করে দেবে, বাট যেহেতু ম্যাচটা স্লো হয়ে গেল ওই জন্য করতে পারলো না 100। অ্যান্ড ওদিক থেকে ধ্রুব জুড়েল এসে একটু ফায়ারি একটা ইনিংস খেললো। হেডমায়ার খেলতে পারেনি, বাট রিয়ান পারাগ, মানে আমি কয়েকদিনে দেখলাম কয়েকজন লোক নিজের স্পট একদম সিল করে ফেললো নিজের জায়গায়। 5খানা ম্যাচ হয়েছে এখন অবধি। ফার্স্ট ম্যাচে অনুজ রাওয়াত, সেকেন্ড ম্যাচে অভিষেক পোরেল, থার্ড ম্যাচে রামানদীপ সিং, ফোর্থ ম্যাচে এই ম্যাচটাতে আমি দেখলাম রিয়ান পারাগ। অ্যান্ড ফিফথ ম্যাচে আমি কাউকে দেখিনি। কারণ আমার মনে হয় মোহিত শর্মা হতে পারতো, বাট মোহিত শর্মার জায়গা প্রথম থেকে ফিক্স, তাই ফিফথ ম্যাচে আমার মনে হচ্ছে না। ডেভাল্ট ব্রেভিস কুড বি দ্য ওয়ান হু ইজ ফিক্সড ইন দ্য টিম নাও। অ্যান্ড আর কিছুই না, আমরা আর কিছু বলার নেই। ও হ্যাঁ, নভিনুল হক দারুণ বল করেছে। মানে যেরকম প্রেসারে রাখা, খালি একটু মার খেয়ে গেছে মাঝখানে, বাট যেভাবে ওর আর খেলা বেশি এক্সট্রা দিয়ে ফেলে। বাট যেরকম টিম এফার্ট ছিল ফিল্ডিংয়ের সময় নিজেদের মাঠে ডাইভ দেওয়া, খুব ভালো এফার্ট ছিল। বাট রিয়ান পারাগ একটা ক্যাচও মিস করেছে, মসিন খান একদম লোপা ক্যাচ ছিল। বাট সব কিছু মিলিয়ে যদি দেখা যায়, রাজস্থান 193 রান করে 4 উইকেট হারিয়ে। অ্যান্ড 194 টার্গেট হয়, যেটা ওরা করতে পারেনি। 173-তে অল আউট হয়ে যায় লখনৌ সুপার জায়ান্ট। অ্যান্ড লখনৌ সুপার জায়ান্টের এই হারের পেছনে প্রথমে হচ্ছে 11 রানে 3 উইকেট পড়ে যাওয়া। 11 রানে 3 উইকেট পড়ার পর সেখান থেকে যে কেএল রাহুল আর দীপক হুডা কাম ব্যাক করার চেষ্টা করলো, সেটা করতে অনেকটা টাইম লেগে গেল, যেটা মোটামুটি 193 রানের টার্গেট চেস করার জন্য খুবই মুশকিল। বাট তাও কেএল রাহুল অনেকটা ম্যাচটাকে ধরে ধীরে সুস্থে নিয়ে ম্যাচটাকে শেষ দিকে আসার চেষ্টা করেছিল। বাট যখন রাহুল আর নিকোলাস পুরানের উইকেট পড়ে গেল, তারপর থেকে টিমটা আর ধরে রাখতে পারলো না। অ্যান্ড শেষ পর্যন্ত এসে ম্যাচটা বেরিয়ে গেল। অ্যান্ড এছাড়া আর কিছু বলার নেই। মহসিন খান খুব একটা আহামরি বোলিং করেনি। ক্রুনাল পান্ডিয়া আজকে মোটামুটি দারুণ ইকোনমিক্যাল বোলিং করেছে। প্রথম 7 ওভারের মধ্যেই মনে হয় ওর ওভার শেষ হয়ে গেছিলো, 9 ওভারের মধ্যেই ওর মনে হয় ওভার শেষ হয়ে গেছিলো। অ্যান্ড 4 ওভারই বল করে নিয়েছে। অ্যান্ড খুব ভালো করেছে যখন জস বাটলার আউট হয়ে যায়, অ্যান্ড তারপর যশস্বী জয়সওয়ালকে একটা প্রেসারে রাখা, স্যামসনকে একটা প্রেসারে রাখা, ওই কাজটা খুব ভালো করেছে আজকে। অ্যান্ড রবি বিষ্ণুই আজকে খুব একটা আহামরি বোলিং করেনি, মানে অন্যদের থেকে ভালো করেছে। বাট ও যেমন বোলিং করে, ওর থেকে আমরা যে জিনিসটা আশা করে থাকি, ইকোনমিক্যাল বোলিং থাকবে, 2-3 উইকেট আসবে, সেই জিনিসটা হয়নি। অ্যান্ড আর কেউ তেমন কোনো রকম আহামরি পারফরমেন্স করেনি রাজস্থানের তরফ থেকে। এবার আমরা আসি লখনৌয়ের দিকে যদি আমি যেতে যাই, তাহলে লখনৌয়ের প্রথমেই কুইন্টেন ডিকক তো প্রথম ওভারই আউট হয়ে যায় 10 বোল্টের হিসাবে। অ্যান্ড তারপর কেএল রাহুল একটু সামলায়, দেবদত্ত পাডিক্কাল আউট হয়ে যায়। তারপরে কেএল রাহুলের ওভারেই ওই হেলমেটে হিট করে, তারপরের বলে উইকেটে হিট করে যায়। আয়ুষ বাদনি খেলতে পারেনি। অ্যান্ড আমার মনে হয় এবার এই দেবদত্ত পাডিক্কাল বা আয়ুষ বাদনি এদেরকে আর হার্ডলি একটা কি দুটো ম্যাচ চান্স দেওয়া হবে। অ্যান্ড তারপরেই আশ্বিন কুলকার্নিকে নিয়ে আসা হতে পারে, যেটা আই থিঙ্ক খুব একটা ভালো ডিসিশন হতে পারে এদের জন্য।
অ্যান্ড তারপর যেটা বলছিলাম যে তারপর এই 11 রানে 3 উইকেট পড়ে যাওয়ার পর দীপক হুডা নামে কে এল রাহুল আর দীপক হুডা মিলে 60 অব্দি রান করে, 60-এ 4 পড়ে যায় 4 নম্বর উইকেট পরে, অ্যান্ড তারপর আবার একটু স্লো ডাউন হয়ে যায় ম্যাচটা। অ্যান্ড এভাবে করতে করতে শেষে গিয়ে যখন আমাদের কে এল রাহুলের উইকেট পড়ে যায়, তারপর থেকে পুরো টিমটা প্রায় ঝুলে যায়। অ্যান্ড সেখানে দাঁড়িয়ে বলা যায় যে লখনৌ সুপার জায়ান্টের যদি সেই 3 উইকেট ঝট না পড়তো, বা ডিকক আউট হওয়ার পরে যদি দেবদত্ত পাডিক্কাল বা আয়ুষ বাদনী কেউ একজন ম্যাচটাকে ধরে নিতে পারতো কে এল রাহুলের সাথে, তাহলে ম্যাচটা কিন্তু এলএসজি জিতে যেতে পারতো, অ্যান্ড খুব ভালোভাবে জিততো, যেটা আমার মনে হয়। সো পরের ম্যাচের কথা বলা যাক। পরের ম্যাচ ছিল মুম্বাই আর গুজরাটের। এই ম্যাচেও গুজরাটের হাতের পুরো একদম বেরিয়ে গেছিলো হাত থেকে ম্যাচটা, বাট তারপরে যা কামব্যাক করেছে, দারুণ কামব্যাক করেছে। বাট তার আগে ওদের ব্যাটিংয়ের কথা বলেনি। ঋদ্ধিমান শাহ একটা দারুণ স্টার্ট দিয়েছিল খেলাটায়, বাট সেই বুমরা পারফেক্ট ইয়ার কাট উইকেট ছিটকে দেয়। অ্যান্ড ঋদ্ধিমান শাহ কেন, অনেক বড় ব্যাটাররা যদি টি-20 খেলতে যায় এইরকম বল আশা করে না, অ্যান্ড এইরকম বল এলে তাদের সামলানো খুব মুশকিল হয়ে যায়, কারণ ব্যাটটা আগে থেকে অনেকটা উঠে থাকে। এগুলো টেস্ট হলে এই বলগুলো একদম পারফেক্ট ডিফেন্স হয়, সুন্দর ডিফেন্স হয়, বাট যেহেতু টি-20তে একটা মারার একটা ইয়ে থেকে একটু ছেড়ে দাঁড়ানো হয়, তাই এই বলগুলো সামলানো খুবই মুশকিল। অ্যান্ড দুর্ধর্ষ বোলিং করেছে বুমরা। তারপর শুভমান গিল আউট হয়ে যায়। তারপর সাই সুদর্শন 45 রান করে, একটু তাড়াতাড়ি একটু মারধর করার চেষ্টা করে, তাও আউট হয়ে যায়। আজমাতুল্লাহ ওমারজাই নামলো, একটু ধরতে চাইলো, একটু মারতে চাইলো, সব করতে গিয়ে আউট হয়ে গেল। ডেভিড মিলারের ক্যাচ নিয়ে হার্দিক পান্ডিয়া যা সেলিব্রেশন করেছে, মনে হচ্ছে যেন কোনো কুকুর সারাদিন খেতে পারেনি, তারা হ্যাঁ হ্যাঁ করছে, পুরো এরকম লাগছিল। অ্যান্ড এছাড়া মোটামুটি গুজরাট রাইডার্স অত ভালো খেলতে পারেনি, বাট স্লো উইকেট ছিল। অ্যান্ড 168 রান এনাফ না হলেও মোটামুটি একটা ফাইট দিতে পারবে অপোনেন্ট টিমকে, এরকম একটা স্কোর। অ্যান্ড তারপরে তো মুম্বাইয়ের হয়ে বোলিং করতে এসেছিল লর্ড হার্দিক পান্ডিয়া একদম প্রথম ওভারে, বুমরাকে ছেড়ে নিজে বল করতে এসেছিল প্রথম ওভারেই, অ্যান্ড 11 রান মার খেয়ে যায় ফার্স্ট ওভারেই। আর ও হার্দিক বুঝতে পারেনি যে ঋদ্ধিমান সাহা রোহিত শর্মার বন্ধু, একই সময়কার প্লেয়ার, একই সিরিজে দুজন ডেবিউ করেছিল, অ্যান্ড একই সময়কার প্লেয়ার, তো তাই জন্য একটু বদলার আগুনটা ছিল। অ্যান্ড এছাড়া মুম্বাইয়ের হয়ে ভালো বোলিং হয়েছে, উইকেট বেশি কেউ পায়নি। বুমরা 3 উইকেট পেয়েছে, জেরাল কোয়েৎজে 2 উইকেট পেয়েছে, অ্যান্ড খুব ভালো ইকোনমিক্যাল বোলিং করেছে। বুমরা তো একদম দুর্ধর্ষ বোলিং করেছে, 4 ওভারে মাত্র 14 রান দিয়েছে, একটা এক্সট্রা দেয়নি, কিচ্ছু করেনি, আর 3 উইকেট নিয়েছে। অ্যান্ড এছাড়া মোটামুটি ভালোই খেলেছে দুটো টিম। এরপর আসা যাক আমাদের মুম্বাইয়ের কথা। মুম্বাই ইন্ডিয়ান্সের ব্যাটিংয়ের সময় ঈশান কিষান প্রথম ওভারই আউট হয়ে যায় একটা ছোট্ট খোঁচা দিয়ে। তারপর নামানধীর দারুণ ব্যাটিং করেছে কালকে। রামানদীপ সিংয়ের আমি বলছিলাম আমি এই ম্যাচে দেখিনি, এই তো নামানধীর যা খেলেছে, ও আমায় মাঝে মধ্যে কালকে যেমন রামানদীপ সিং একটা রাসেল একটা ফিলিং দিচ্ছিল, এই নামানধীর আমাকে একটা এবিডি ভিলিয়ার্স ফিলিং দিচ্ছিল খুব বেশি। ডেভাল ব্রেভিসের থেকেও বেশি আমায় এবিডি ভিলিয়ার্স ফিলিং যদি কেউ দিয়ে থাকে সে হচ্ছে এই নামানধীর। অ্যান্ড তারপর ডেভাল ব্রেভিস আসে, ভালো খেলে, রোহিত শর্মার সাথে ম্যাচটা ধরে 2 উইকেট পড়ে যাওয়ার পরে। বাট তারপরে যে একটা শুরু হতে থাকে পরপর সেই যে স্টার্ট হতে থাকে, তখন থেকে পরপর যে উইকেট পড়া শুরু হয় থামে না। অ্যান্ড একটা হার্দিক পান্ডিয়া নিজে নামে 7 নম্বরে, যেখানে নেমে কোনো কাজ হয় না, অ্যান্ড টিম হেরে যায়। শেষে সময় এমন ছিল, একটা সময় যে দুজন মিলে একটু যদি ঠিকঠাক করে খেলে 8-7 রিকোয়ার্ড রান রেটে রান চলে এসেছিলো, যে 7 করে দরকার, তখন মোটামুটি 12 ওভার, অ্যান্ড সেখান থেকে এরা ম্যাচটা বের করতে পারেনি। অ্যান্ড নাথিং টু সে মোর। আর রোহিত শর্মা আউট হওয়ার পর থেকে এরা একদম খেলতে পারেনি। তিলক বর্মা একটু তাও ম্যাচটা ধরার চেষ্টা করেছিল ডেভাল ব্রেভিসের থেকে, বাট ডেভাল ব্রেভিস যেই মুহূর্তে উইকেটটা পড়েছে, ব্যাস
আর কেউ দাঁড়াতে পারেনি, অ্যান্ড এরা 162-তে পড়ে যায় অ্যান্ড 6 রানে ম্যাচটা জিতে যায়। আর আজকে আমার মতে বেস্ট পারফর্মার হচ্ছে বুমরা, কারণ 168-এ একটা টিমকে তুমি এই সময়কার সময় আটকে, মানে এই জেনারেশনের ক্রিকেটে আটকে দিচ্ছ টি-20 ক্রিকেটে, তার মানে খুব ভালো বোলিং অ্যান্ড ইকোনমিক্যালও ছিল। সো লেটস মুভ অন টু দ্য নেক্সট থিং। ও ওয়েট, বাই দ্য ওয়ে, আমার কিছু কথা বলার আছে হার্দিক পান্ডিয়ার ক্যাপ্টেন্সি নিয়ে। হার্দিক পান্ডিয়া ক্যাপ্টেন্সি করছে, হার্দিক পান্ডিয়ার ক্যাপ্টেন্সির মাথা মুন্ডু বোঝা যাচ্ছে না। রোহিত শর্মা তোর এক্স ক্যাপ্টেন ছিল, রোহিত শর্মার সাথে যেভাবে ও বিহেভ করছে খুবই খারাপ দেখতে লাগছে। ম্যাচ শেষ হওয়ার পরে দুজন মিলে রোহিত শর্মা যখন ওকে কিছু বলতে আসছে, ও বিরক্তির মতন দেখাচ্ছে। রোহিত শর্মাকে একটা জায়গাতে আরেকটা জায়গায় যেতে বলছে, তার উপর চেঁচাচ্ছে। মানে আমি তো এই জিনিসটা ইয়েতেও দেখিনি যে এরকম করতে, মানে কোনো অনেক সময় আমরা দেখেছি না যে মনে করো তোমরা বিরাট কোহলি ক্যাপ্টেন্সি করছে, বিরাট কোহলির ক্যাপ্টেন্সিতে যুবরাজ সিং খেলছে। যুবরাজ সিং অনেক সিনিয়র, বিরাট কোহলি অনেক জুনিয়র, বাট বিরাট কোহলিকে কখনো আমি এরকমভাবে চেঁচাতে দেখিনি ওদের উপর। বিরাট কোহলি কী ছিল, এই 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 রিকোয়েস্ট করে কথা বলতো, খুব ভদ্রভাবে কথা বলতো, অ্যান্ড এই জিনিসটাও করতো। অ্যান্ড সেই জিনিসটা আমরা দেখতে পাইনি রোহিত শর্মার আইপিএলে দেখেছি। আইপিএলে তো 2013, 14, 15 এই টাইমটায় তো অনেক সিনিয়র প্লেয়াররা খেলেছে, অ্যান্ড তারপরেও খেলেছে। হরভজন সিং খেলেছে, মালিঙ্গা খেলেছে, পোলার্ড খেলেছে, সব সিনিয়র প্লেয়াররাই ছিল ম্যাক্সিমাম। অ্যান্ড তাদের সাথে কীরকম বিহেভ করেছে, এইরকম বাজে বিহেভ করতে আমরা দেখিনি কখনো। অ্যান্ড আর কিছু বলার নেই, নিজে ফার্স্টে বল করতে আসছে অ্যান্ড নিজে ব্যাট করতে আসছে। তুমি তোমার 1 নম্বর দেশের অলরাউন্ডার বলা হচ্ছে, তুমি ক্যাপ্টেন, তুমি 7 নম্বরে ব্যাট করতে আসছো। একটা টিমের ক্যাপ্টেন 41 বছর, 40 বছর, 41 বছর বয়সে এসে 7 নম্বরে নামছে, অ্যান্ড তাকে লোকজন বলছে তুমি লেট করে নামছো, আরও আগে আসা উচিত। হ্যাঁ, আমি ধোনির কথাই বলছি। লোকজন বলছে ধোনিকে আরও আগে আসা উচিত, আর ধোনি সব কিছু প্রুফ করে দিয়েছে। সে ইন্ডিয়া টিমের হয়ে ক্যাপ্টেন্সি করে ফেলেছে, সব করে ফেলেছে, বাট সে তাই এখন এসে একটু নিজের মনমানি করছে, বাট তাও এমন করছে না যে যখন টিমের দরকার আমি যাব না। একজন ক্যাপ্টেন তার প্রথম বল খেলছে 19 নম্বর ওভারে এসে, অ্যান্ড এইটা তো জিনিসটা খারাপ না, যেটা যখন 10 বল বাকি তখন ক্যাপ্টেন প্রথম বল খেলছে। আবার কি, সে না বোলিং অলরাউন্ডার না, সে ব্যাটিং অলরাউন্ডার, অ্যান্ড তোমাদের 5 উইকেট পড়ে গেছে সেই সময়। আর এছাড়া আর কিছু বলার নেই। হার্দিক পান্ডিয়ার যা স্থিতি, পরের বছর মেগা অকশন রয়েছে, মেগা অকশনের সময় এমনি বের করে দেবে রোহিত শর্মাকে, হয় ট্রেড হয়ে কোনো টিমে চলে যাবে, KKR আসুক বা যেখানেই যাক, কোথাও একটা চলে যাবে, আর না হলে অকশন টেবিলে গেলে অকশন টেবিল ফাটবে, রেকর্ড হয়ে যাবে, আমি বলে দিচ্ছি। অ্যান্ড রোহিত শর্মা যে বুঝিয়ে দিল যে ওকে টি-20 ওয়ার্ল্ড কাপে কেন নিয়ে যাওয়া উচিত অ্যান্ড কেন ওকে ক্যাপ্টেন্সি দেওয়া হয়েছে। সো এখান অবধি আমার রিভিউ ভিডিও। এবার চলে আসি RCB আর পাঞ্জাব কিংসের পার্টে। RCB আর পাঞ্জাবের ক্ষেত্রে আমি একটু প্লেইং 11 দুটো বলে দিই দুটো টিমেরই। RCBর ক্ষেত্রে যেহেতু চিন্নাস্বামীতে খেলা হচ্ছে, সেই জন্য আমি খুব একটা চেঞ্জেস করতে পারবো না, কারণ RCB যা টিম করেছে এবছর অকশানে, তাদের টিমে চেঞ্জেস করার মতো কিছু নেই। বাট আমি একটা জিনিস খুব চাইবো, যাতে ইয়াস দায়ালের জায়গায় এরা আকাশদীপকে ইউজ করে, কারণ ইয়াস দায়াল আগের বছরই ওরকম হয়েছিল, মানে 5-6 ডিপ্রেশনে চলে গেছিলো না কি একটা হয়েছিল, ওয়েট ফেট কমে গেছিলো। বাট যদি দেখা যায় যে ইয়াস দায়াল আগের দিন যা বল করেছে তার থেকে আকাশদীপ অনেক ভালো বলার। আমরা জানি ইডেনে খেলা আমরা দেখেছি, বাংলার হয়ে খেলা, রঞ্জিতে খেলা দেখেছি, ইন্ডিয়াতে খেলা দেখেছি, ইন্ডিয়া টিমের টেস্টে দেখেছি, বিজয় হাজারে ট্রফিতে দেখেছি, সব রকম খেলা দেখেছি। অ্যান্ড সেই জন্যই বলছি যে টিমটা এরকমই হোক টপ থেকে লাস্ট অব্দি, বাট খালি ইয়াস দায়ালকে এক্সচেঞ্জ করে আকাশদীপকে আনা হোক, অ্যান্ড আনসারি জোসেফের জায়গায় দাম কম হলেও লকি ফার্গুসনকে ইউজ করা উচিত, কারণ ওই অল্প একটা ছোট্ট মাঠের মধ্যে লকি ফার্গুসনের পেসটা খুবই কাজে দেবে। অ্যান্ড আই থিঙ্ক এটাই থাকবে মোটামুটি। বাট আনসারি জোসেফে আমার কোনো প্রবলেম নেই, তাই আমি আনসারি জোসেফকে রেখেই আমি টিমটা বলছি
যে বিরাট কোহলি, ডুপ্লেসিস, রাজাত পাটিদার, ম্যাক্সওয়েল, ক্যামরন গ্রিন, অনুজ রাওয়াত, কার্তিক, তারপর করণ শর্মা, মায়াঙ্ক ডাগার, আলজারি জোসেফ, সিরাজ অ্যান্ড আকাশদীপ। এই হলো আমার আরসিবির প্লেইং 11 ফর পাঞ্জাব কিংস। এবার যদি আমি পাঞ্জাবের কথা বলতে চাই, পাঞ্জাবের হয়ে শিখর ধাওয়ান, আমি যে দুটো চেঞ্জেস চাই, একটা হচ্ছে বেয়ার স্ট্রোকে সরিয়ে সিকান্দার রাজাকে আনা হোক, অ্যান্ড ওখানে শিবম সিংকে ঢোকানো হোক শাশাঙ্ক সিংয়ের জায়গায়। অ্যান্ড আমি এটাই মনে করি, কারণ শিবম সিংয়ের খেলা একটা পাওয়ার হিটার দরকার ওদের ওখানে, কারণ সিমরান সিংও একটু ধরে খেলা প্লেয়ার, শিখর ধাওয়ানও একটু ধরে খেলা প্লেয়ার। হ্যাঁ, বলছি না যে পাওয়ার হিটিং করতে পারে না, অবভিয়াসলি পারে, বাট সব সময় করে না। সেই জায়গাটায় একটা শিবম সিং থাকলে একটা পাওয়ার হিটার পাওয়া যাবে, যে একটু রানের গতিটা বাড়াবে বা কিছু করবে, সেই জন্য এরকম আমার টিমটা হবে। অ্যান্ড নিচের দিকে একটা ব্যাটিংয়ে একটা ভরসা পাওয়া যাবে, একটা বলিং অপশানও পাওয়া যাবে, দ্যাটস ওয়াই সিকান্দার রাজা। আমার অপশানটা চলে আসবে শিখর ধাওয়ান আর সিমরান সিংকে দিয়ে ওপেন করাবো, 3-এ শিবম সিংকে চলে আসবে। তার কারণ যেহেতু আগের দিন ব্রেয়াস্ট্রো ওপেন করেছিল, ব্রেয়াস্ট্রোকে সরিয়ে শিবম সিংকে আমি 3-এ ঢোকালাম, বা ওপেনও করতে পারে, একই ব্যাপার, কিন্তু 3-এ একটু স্টেবিলিটি দেওয়া একটা ব্যাপারটা থাকে, তো সেই জন্য আমি ওকে রাখলাম। 4-এ জিতেশ শর্মা, 5-এ লিয়াম লিভিংস্টোন, 6 সিকান্দার রাজা। এখানটায় যেই ঢুকে গেল, এখানে একটা স্পিনিং অলরাউন্ডার পেয়ে গেলে, একটা ভালো ব্যাটিং পেয়ে গেলে, আগের বছর দেখে নিয়েছো সিকান্দার রাজা কি করতে পারে। তারপর 7-এ স্যাম কারান, 8-এ হারপ্রীত ব্রার, 9 হর্ষল প্যাটেল, 10-এ কাগিসো রাবাডা, 11-এ রাহুল চাহার অ্যান্ড ইম্প্যাক্ট প্লেয়ার আর্শদীপ সিং। মানে এবার যাকে আগে পরে করবে, একে ঢোকাবে, ওকে বাইরে করবে, এসব করুক। বাট এখানে যদি দেখা যায় শিখর ধাওয়ান, সিমরান সিং এদের তুলনায় আমার কালকের টিমটায় কেন জানি না মনে হচ্ছে আরসিবি জিতে যাবে। আমার মনে হচ্ছে আরসিবি জিতবে। অ্যান্ড একটু প্রেডিকশন করে নিই চারটে। আমার 4টে প্রেডিকশনের মধ্যে প্রথম প্রেডিকশন হলো কালকে বিরাট কোহলি 30+ স্কোর করবে। কেমন একটা বিরাট কোহলি শুনতে লাগে যে এরকম বলছে, বাট আমার মনে হয় বিরাট কোহলি কালকে 30+ স্কোর করবে, অ্যান্ড 5-এর বেশি 4 মারবে, 5+ বাউন্ডারিজ মারবে। ওকে, এটা হলো একটা। সেকেন্ড হচ্ছে গিয়ে বলাররা বিশাল মার খাবে। টোটাল আমি যদি দুটো টিমের মেলাই, তাহলে টোটাল 350+ রান হবে। ওকে, দুটো টিমের মিলিয়ে 350+ রান হবে। 3 নম্বর হচ্ছে মিনিমাম 2খানা কট বিহাইন্ড হবে, অ্যান্ড আরসিবি কালকের ম্যাচটা জিতবে। তো একটা খারাপ লাগে শুনতে, বাট আরসিবি আমার মনে হচ্ছে এই টিমটা থেকে, যেটা আগের দিন খেলেছে পাঞ্জাব ম্যাচটা জিতে গেছে, বাট ওই রকম জেতা টিম নয়। পাঞ্জাব খুব একটা ভালো টিম নয়, আমার মনে হচ্ছে জিতে গেছে। প্রত্যেকটা হোম টিমই জিতেছে। একটা জিনিস, প্রত্যেকটা হোম টিম জিতেছে প্রথম 5টা ম্যাচে, অ্যান্ড কালকেও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর হোম টিম, সেই জন্যই একটা মানে ওইভাবে বলছি না, বাট টিম দেখেই বলছি। যেমন যদি আমি টিম কম্পেয়ার করতে যাই, তাহলে ওপেনিংটা অবশ্যই আরসিবির ভালো। 3 নম্বরে রাজাত পাটিদার রয়েছে, বাদ দিলাম। 4 নম্বরে জিতেশ শর্মার ম্যাক্সওয়েলের মধ্যে ম্যাক্সওয়েল একটু ভালো। তারপর লিভিংস্টোন, আর ওখানে এদের রয়েছে অনুজ রাওয়াত, তার মধ্যে লিভিংস্টোন ভালো। সিকান্দার রাজা ক্যামরন গ্রিন, এদের মধ্যে ক্যামরন গ্রিন ভালো, বা লিভিংস্টোন, রাজা, আর ওদিকে রয়েছে গ্রিন আর ম্যাক্সওয়েল। এদের দুজনের মধ্যে অবশ্যই আমার গ্রিন ম্যাক্সওয়েল ভালো। অ্যান্ড কার্তিক আছে, অনুজ রাওয়াত রয়েছে, মানে সব জায়গাতেই না এই জায়গাটা, এই পজিশনটায় পাঞ্জাবও ভালো, আরসিবিও ভালো, বাট জানি না, আমার মনে হচ্ছে আরসিবি জিতবে যদি আমি এরকম পজিশন বাই পজিশন আমি যদি কম্পেয়ার করতে চাই। অ্যান্ড দ্যাটস ওয়াই আজকের ভিডিও এখানেই। দেখা হচ্ছে আবার কালকে নতুন ভিডিও নিয়ে, এদেরই রিভিউ করব। সো বাই।